যোগ বিয়োগ এবং বিভাজন এগুলো একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে হয়েছিল। আমরা ভেক্টরের যোগের নিয়ম থেকে বিভাজনটা পেয়েছিলাম। যেমন আমরা বলেছিলাম এদিকে একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর, এদিকে বি ভেক্টর রয়েছে, এদের যোগফল কি হবে না এর জন্য এর সমান্তরাল করে একটা রেখা এদিকে টানতে হবে, আর এখান থেকে এই বি এর সমান্তরাল করে এরকম একটা রেখা এ এর মাথা থেকে টানতে হবে। টানলে যে সামান্তরিকটা পাবো সেই সামান্তরিকের কর্ণ হবে এই দুটো ভেক্টরের যোগফল। আবার উল্টো দিক থেকে আমরা যদি বলি এরকম একটা ভেক্টর দেওয়া রয়েছে সি ভেক্টর, এই ভেক্টরকে আমরা দুটো সমকোণিক উপাংশে ভাঙবো, অর্থাৎ দুটো ভেক্টরে ভাগ করে নেব, ভেঙে নেব। এটা এক্স অক্ষ বরাবর একটা ভেক্টরকে ভাঙবো, ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টরকে ভাঙবো। ধরা যাক এটা হলো এ আর এটা হলো বি। দেখো এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টর হলো একটা সামান্তরিকের সন্নিহিত বাহু। সেই সামান্তরিকের ওই সন্নিহিত বাহু দুটি যে বিন্দুগামী সেই বিন্দুগামী কর্ণ হলো এই সি ভেক্টর। সি ভেক্টরকে আমি ভেঙে লিখতে পারলাম এ প্লাস বি ভেক্টর। অর্থাৎ এখানে আমরা পেয়েছিলাম এটা যদি সি হয়, সি এ প্লাস বি যোগ করে আমি সি পেয়েছিলাম। আর এটা ঠিক রিভার্স প্রসেস, আমরা সি কে ভেঙে এ আর বি পেয়েছি। এক্স অক্ষ বরাবর সি এর যে উপাংশটা সেই তার মানকে আমরা সি এক্স বলেছি। ওয়াই অক্ষ বরাবর সি এর যে উপাংশটা মড বি সেটাকে আমরা সি ওয়াই বলেছি। এখানে আমরা দেখেছি যে এক্স অক্ষের সঙ্গে সি ভেক্টরটা যদি থিটা কোণে থাকে তবে সি এক্স সমান হবে সি কস থিটা। অর্থাৎ সি এর মান, সি মানে কি না মড অফ সি, সি কস থিটা। সি এক্স সমান সি কস থিটা আর সি ওয়াই সমান সি সাইন থিটা। এখন দেখো এই সি ভেক্টরটাকে আমি লিখতে পাচ্ছি, সি ভেক্টরটাকে আমি লিখতে পাচ্ছি কি রকম, সি এক্স আই ক্যাপ। অর্থাৎ সি এক্স মানে এই ভেক্টরটার মান এবং এর দিক, এর দিক যদি এখানে দিয়ে দিই, একক ভেক্টর যদি বসিয়ে দিই তাহলে এই ভেক্টরটাকে বোঝায়। এই ভেক্টর প্লাস এই ভেক্টর সমান হলো এই ভেক্টর, এই ভেক্টরটা মানে এটা, অর্থাৎ সি ওয়াই জে ক্যাপ। অর্থাৎ একটা ভেক্টরকে উপাংশে ভাঙলে আমরা এই রকম একটা রূপ পাই, সি সমান সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ। এটা 2 ডাইমেনশনে আমরা ভেঙেছি। এরকম যদি 3 ডাইমেনশনে ভাঙি, অর্থাৎ ত্রিমাত্রিক দেশে একটা ভেক্টরকে ভাঙলে এরকম যদি একটা ভেক্টর সি থাকতো সেই ক্ষেত্রে আমরা 3টে কম্পোনেন্ট পেতাম। এই যে কম্পোনেন্টটা এটাকে আমরা Cx বলতাম, এটা Cx, এটা এই কম্পোনেন্ট Cy আর এই কম্পোনেন্টটা পেতাম Cz। Cx প্লাস Cy, Cx i ক্যাপ প্লাস Cy j ক্যাপ সমান এই ভেক্টরটা, আবার এই ভেক্টরটা প্লাস Cz k ক্যাপ সমান হলো এই ভেক্টর। অর্থাৎ সেখানে আমরা পেতাম C সমান Cx i ক্যাপ প্লাস Cy j ক্যাপ প্লাস Cz k ক্যাপ। এরকম আমরা উপাংশে ভেঙে ফেলতে পারি। এটা ত্রিমাত্রিক দেশে আমরা ভাঙলাম। এটা ছিল দ্বিমাত্রিক দেশ, অর্থাৎ একটা প্লেনে, একটা সমতলে একটা ভেক্টরকে আমরা দুটো সমকোণিক উপাংশতে ভাগ করছি, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর সেটাকে আমরা বিভাজিত করছি বা ভেঙে লিখছি। সি সমান সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ। আর যখন ত্রিমাত্রিক দেশে বিভাজিত করছি তখন আমি সি সমান লিখছি সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ প্লাস সি জেড কে ক্যাপ। এরপরে আমরা কি বলেছি না এই সি এক্স সি ওয়াই আর সি জেড কি, সি এক্স হলো ডিরেকশন কোসাইন, সি এর সঙ্গে ডিরেকশন কোসাইন গুণ করে দিলে যা হয় সেটাই হলো সি এক্স। এই ডিরেকশন কোসাইনগুলো কি কি আমরা পেয়েছিলাম মনে করতে হবে যে এক্স অক্ষের সঙ্গে সি ভেক্টর যদি আলফা কোণ করে, ওয়াই অক্ষের সঙ্গে সি ভেক্টর যদি বিটা কোণ করে, আর সি ভেক্টরটা জেড অক্ষের সহিত যদি গামা কোণ করে, তাহলে এই ডিরেকশন কোসাইন হবে কস আলফা। ডিরেকশন কোসাইন, প্রথম ডিরেকশন কোসাইনটাকে আমরা এল দিয়ে লিখি
প্রথম ডিরেকশন কোসাইন এল সমান হচ্ছে কস আলফা, দ্বিতীয় ডিরেকশন কোসাইন ওয়াই অক্ষ বরাবর যেটা এম দিয়ে লিখি কস বিটা, আর এন সমান হলো কস গামা। এইগুলোকে বলা হয় ডিরেকশন কোসাইন। এই সিএক্স মানে কি, সি ইন্টু এল বা সি কস আলফা সমান সিএক্স। এখানে যে আমি সিএক্স পেলাম, এই সিএক্সটা কত, সিএক্স সমান সি কস আলফা ইন্টু সি কস আলফা বা সি ইন্টু এল সমান সি কস আলফা। সি ওয়াইটা কি পাবো, সি ইন্টু এম সমান হবে সি কস বিটা। সি জেডটা কত পাবো, সি ইন্টু এন সমান হবে সি কস গামা। অর্থাৎ যে কোনো অক্ষ, এই অক্ষগুলো পরস্পর লম্ব যদি হয়, সেই অক্ষ বরাবর যে কোনো একটা ভেক্টরকে আমরা যদি বিভাজিত করি তাহলে তার তিনটে কম্পোনেন্ট পাবো, সি এক্স, সি ওয়াই, সি জেড। সি ভেক্টরকে বিভাজিত করলে এটা পেলাম। তার তিনটে কম্পোনেন্ট কি হবে না, এক্স অক্ষের সঙ্গে সি ভেক্টরটি যদি আলফা কোণ করে থাকে তবেই হবে সি ইন্টু কস আলফা। ওয়াই অক্ষের সঙ্গে যদি বিটা কোণ করে থাকে তাহলে কস বিটা গুণ হবে, আর জেড অক্ষের সঙ্গে যদি গামা কোণ করে থাকে তবে কস গামা গুণ হবে। অর্থাৎ একটা ভেক্টরের মানের সঙ্গে আমি ডিরেকশন কোসাইন গুণ করে দিলে ওই ভেক্টরের ওই অক্ষ বরাবর উপাংশ পেয়ে যাব। ধরা যাক একটা ভেক্টর এরকম রয়েছে এক্স ওয়াই জেড, এরকম একটা ভেক্টর রয়েছে যে ভেক্টরটা সি সমান আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এই ভেক্টর রয়েছে। অর্থাৎ এখানে আমি কি পেয়েছি, cx সমান 1, cy সমান 2 আর cz সমান 2। এই তিনটে উপাংশ পেয়েছি, এই তিনটে উপাংশ জানা আছে। আর c এর ভ্যালু কত না, মোট c হবে, মোট c সমান হবে রুট ওভার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার সমান হবে 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 2 স্কয়ার 4, 4 4 8 1 9 রুট ওভার 9 সমান 3 ইউনিট। এখানে মোট c পেলাম 3 ইউনিট আর তিনটে কম্পোনেন্ট পেলাম এইটা। সি ভেক্টরটার মোট ভ্যালু হচ্ছে এটা, আর এর প্রতিটা উপাংশের ভ্যালু, সি এক্স উপাংশের ভ্যালু 1 ইউনিট, সি ওয়াই উপাংশের ভ্যালু 2 ইউনিট, সি জেড উপাংশের ভ্যালু 2 ইউনিট। এখান থেকে আমি কি পাবো, এই ডিরেকশন কোসাইনগুলো পেয়ে যাব। দেখো ডিরেকশন কোসাইনগুলোর মান কত হবে, কস আলফা সমান কি হবে, সি এক্স বাই সি এক্স এর ভ্যালু 1 আর সি এর ভ্যালু 3। সেখান থেকে আলফা এর ভ্যালু আমরা বের করে নিতে পারবো cos ইনভার্স 1/3। আর cos বিটা সমান পাবো cy বাই c, সেখান থেকে আমি পাবো cy এর ভ্যালু 2 আর c এর ভ্যালু 3, তাহলে বিটার মান আমরা পাবো cos ইনভার্স 2/3। গামার মান পাবো কত না, n সমান cos গামা সমান cz বাই c, cos গামা সমান কি হবে, এখানে যদি আমি লিখি cos গামা সমান হবে cz বাই c, cz এর ভ্যালু 2/3, অর্থাৎ গামা সমান cos ইনভার্স 2/3। এবার দেখো এই ভেক্টর, এই ভেক্টরের একক ভেক্টর কি হবে ভালো করে বুঝতে হবে। আমরা এখানে cos আলফা সমান cx বাই c, cos বিটা সমান cy বাই c আর cos গামা সমান cz বাই c, এটা তো জানি। এবার এটা আমি যদি মুছে এখানে লিখি যে একক ভেক্টর c এর দিকে একক ভেক্টর সমান কি, c ভেক্টর বাই c ভেক্টরের মান। c ভেক্টরটাকে কি লিখবো, cx i ক্যাপ প্লাস cy j ক্যাপ প্লাস cz k ক্যাপ বাই রুট ওভার, এই ভ্যালুটা কত একটু আগে লিখেছিলাম, রুট ওভার cx স্কয়ার প্লাস cy স্কয়ার প্লাস cz স্কয়ার, এইভাবে লিখব। এবার যে কোনো একটা ভেক্টরের দিকে একক ভেক্টর তাহলে কি হবে না, cx বাই c i ক্যাপ প্লাস cy বাই c j ক্যাপ প্লাস cz বাই c k ক্যাপ হবে। এখন cx বাই c, cy বাই c, cz বাই c কি না, এটা হলো l i ক্যাপ প্লাস m j ক্যাপ
প্লাস এন কে ক্যাপ, অর্থাৎ ডিরেকশন কোসাইন এটা হবে কস আলফা আই ক্যাপ প্লাস কস বিটা জে ক্যাপ প্লাস কস গামা কে ক্যাপ। তোমাকে যদি একটা ভেক্টর দিয়ে দেয়, যেই ভেক্টরটা দেওয়া ছিল সেই ভেক্টরের একক ভেক্টর তোমাকে বের করতে বললো, সি ভেক্টর সমান দেওয়া ছিল আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। তাহলে এই ভেক্টরের দিকে একক ভেক্টর সমান কি হবে? তুমি যেভাবে খুশি লিখতে পারো, সি বাই সি, সি ক্যাপ সমান তুমি লিখতে পারবে যে সি ভেক্টর, সি ক্যাপ সমান সি ভেক্টর বাই মড সি মানে সি সমান সি এক্স বাই সি আই ক্যাপ প্লাস সি ওয়াই বাই সি জে ক্যাপ প্লাস সি জেড বাই সি কে ক্যাপ। এবার সি এক্সটা কত? 1, আর সি এর ভ্যালুটা কত না 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার। সি এর ভ্যালু হবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার সমান হবে কত? এখানে 3। তাহলে 1 এর 3 আই ক্যাপ, 1 এর 3 আই ক্যাপ, আর এখানে কি হবে 2 এর 3 জে ক্যাপ, আর এখানে কি হবে 2 এর 3 কে ক্যাপ। এই হবে সি ভেক্টরের দিকে একক ভেক্টর। তাহলে যে কোনো একটা ভেক্টর যদি থাকে, তার কম্পোনেন্ট যদি আমি বের করতে পারি, তার দিকে একটা একক ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। কিভাবে না এইভাবে, সি ক্যাপ সমান এল আই ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাস এন কে ক্যাপ, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। এখন আমরা যদি এরকম একটা ভেক্টর বলি, এরকম একটা ভেক্টর ধরা যাক এটা 10√2 নিউটন। এরকম একটা বল এখানে পেয়েছে, এক্স অক্ষের সঙ্গে 120 ডিগ্রি কোণে রয়েছে, ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে রয়েছে, আর 10√2 দেওয়ার দরকার নেই, 30 নিউটন দিয়ে দিলে হয়, আর জেড অক্ষের সঙ্গে এটা 30 ডিগ্রি কোণে রয়েছে। এরকম যদি থাকে তাহলে এই যে ভেক্টর, এই ভেক্টরের উপাংশগুলো কি কি হবে না, এটা যদি এফ হয়, ফোর্স যদি বলি, ফোর্সের মান এফ সমান 30 নিউটন, এফ এক্স সমান কি হবে এফ ইন্টু কস আলফা। দেখো আলফার মানটা কত 120 ডিগ্রি, 30 ইন্টু কস 120 ডিগ্রি আমি লিখে ফেলতে পারবো। এফ ওয়াই সমান কি হবে এফ ইন্টু কস বিটা, 30 গুণিতক বিটার ভ্যালু 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি লিখে ফেলতে পারবো। আর এফ জেড সমান 30 গুণিতক কস 30 ডিগ্রি, এই গামাটা 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, এরকম ভাবে আমি উপাংশে ভাগ করতে পারবো। এবার আমরা দ্বিমাত্রিক দেশে যখন উপাংশে ভাগ করব, এক্স আর ওয়াই অক্ষ বরাবর আমরা উপাংশে ভাগ করব। ধরা যাক এটা 10 নিউটন বল, এইটা 60 ডিগ্রি কোণে রয়েছে, অর্থাৎ এদিকে একটা উপাংশ থাকবে এফ এক্স আর এদিকে একটা উপাংশ থাকবে এফ ওয়াই। এই উপাংশটা ভ্যালু কত হবে? এফ এক্স সমান হবে এফ কস 60 ডিগ্রি, এফ কস 60 ডিগ্রি, এফ এর ভ্যালু হচ্ছে 10 গুণিতক কস 60 ডিগ্রি মানে হাফ সমান হবে 5 নিউটন। আর এফ আই এর ভ্যালু কত হবে? এফ আই সমান হবে এফ সাইন 60 ডিগ্রি সমান হবে 10 গুণিতক √3/2 সমান √3 5√3 নিউটন। এফ এক্স আর এফ আই পেই। এবার এই ভেক্টরটাকে আমি কম্পোনেন্ট ভেঙে উপাংশে বিভাজিত করে রিপ্রেজেন্ট করলে কি হবে? এফ এক্স আই ক্যাপ প্লাস এফ আই জে ক্যাপ। এইটা ভেক্টর চিহ্ন দিচ্ছি, তাহলে এখানে আই ক্যাপ দিয়ে এটা হচ্ছে উপাংশের মান, এগুলো হচ্ছে উপাংশ যখন বলা হবে উপাংশের ভ্যালুটা বলা হবে। তার মানে বুঝতেই পারা যাচ্ছে এই উপাংশ যখন পজিটিভ হবে তখন বুঝতে হবে এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষগামী, এটা ও পজিটিভ এসছে তার মানে এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষগামী। এক্ষুনি আমি নেগেটিভ এক্স অক্ষগামীও আসে সেটা দেখাবো। অর্থাৎ এখানে আমি লিখতে পারবো এফ এক্স ইকুয়ালস টু এখানে 5 আই ক্যাপ আর এফ ওয়াই ইকুয়ালস টু 5√3 জে ক্যাপ। ব্র্যাকেটে আমি এখানে নিউটনও লিখে রাখতে পারি। এবারে ধরো এরকম একটা বল দেওয়া আছে, যে বলটা এইদিকে কাজ করছে, এফ বল, এটা 20 নিউটন এবং এটা 37 ডিগ্রি কোণে আছে। এটা এক্স ড্যাশ, এটা হলো এক্স অক্ষ, আর এটা ওয়াই অক্ষ, আর এটা ওয়াই ড্যাশ, এটা নেগেটিভ দিকে রয়েছে। তাহলে এর যে উপাংশটা এদিকে পাবো, এটাকে আমি প্রথমে এফ এক্স এফ ওয়াই লিখবো। এটা যদি এফ হয় এটা হবে এফ ওয়াই আর এটা হবে এফ এক্স
নেগেটিভ চিহ্ন দেওয়ার দরকার নেই, অটোমেটিক সেটা নেগেটিভ চিহ্ন চলে আসবে। এখানে এটা যদি 37 ডিগ্রি হয় তাহলে এটা এফ এক্স ইকুয়ালস টু কী হবে, এখানে 37 ডিগ্রি রয়েছে, এফ এক্স সমান এফ কস 37 ডিগ্রি, এফ কস 37 ডিগ্রি, আর এফ আই সমান হবে এফ সাইন 37 ডিগ্রি। এফ এক্স সমান এফ কস 37 ডিগ্রি। দেখো এটা 37 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি। এটাকে যদি আমি এটা যদি এরকম লিখতাম cos 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি তাও হতো। দেখো এটা যদি এটার সঙ্গে এটা সবসময় লম্বভাবে থাকবে, আমরা সবসময় সমকোণিক উপাংশতে বিভাজিত করব ভেক্টরকে। এখানে যদি 37 ডিগ্রি হয় এটা হবে 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, f সাইন 37 ডিগ্রি। অর্থাৎ যেটার সঙ্গে কোণ দেওয়া আছে সেই কোণটা আমি cos এ লিখবো আর অন্যটার সঙ্গে sin এ লিখবো sin fx। এবার cos 37 ডিগ্রির ভ্যালু কত না 3, 4 এর ফর্মুলা, 3, 4, 5 এর ফর্মুলা আমাকে ব্যবহার করতে হবে। এটা বড় তার মানে এটা হচ্ছে 53 ডিগ্রি আর এটা ছোট এটা 37 ডিগ্রি। এইভাবে মনে রাখবে, এটা 3 এদিকে অপোজিটে 37 ডিগ্রি, 4 এর অপোজিটে থাকবে 53 ডিগ্রি। এইরকম একটা ত্রিভুজ হয়। এবারে এখানে cos 37 ডিগ্রির ভ্যালু কত, 37 ডিগ্রি cos মানে 37 ডিগ্রির সঙ্গে যেটা রয়েছে সেটা হলো ভূমি 4/5, এটা হবে f ইন্টু 4 গুণিত 5। আর এখানে sin 37 ডিগ্রি ভ্যালু কত, sin 37 ডিগ্রি মানে 3/5, f ইন্টু 3/5। f এর ভ্যালু কত, f এর ভ্যালু হলো 20 নিউটন, 20 গুণিতক 4/5, 5 4 20 সমান হবে এটা 16 নিউটন। আর এখানে হবে 20 গুণিতক 3/5, 5 4 20, 4 3 12 নিউটন। অর্থাৎ আমি দুটো উপাংশ পেলাম। এইখানে শেষ নয়, আমি এটা থেকে এটা আর এটা তো একই করলাম। এবারে আমাকে কি করতে হবে না এই ভেক্টরটাকে আমাকে লিখতে হবে fx i ক্যাপ প্লাস fy j ক্যাপ। এবারে এই যে x উপাংশটা, এই উপাংশটা দেখো fx আমি পেয়েছি 16 নিউটন, কিন্তু এটা কোন দিকে পেয়েছি, আমি পেয়েছি নেগেটিভ x অক্ষের দিকে। অবশ্যই এখানে 16 i ক্যাপ লিখতে হবে, এখানে লিখতে হবে 16 i ক্যাপ। আর fy টাও পেয়েছি নেগেটিভ y অক্ষের দিকে। এখন আমি বসাবো কি না এখানে 16 বসাবো মাইনাস i ক্যাপ এইরকম বসাবো, আর y এর ক্ষেত্রে 12 বসাবো, তার সঙ্গে মাইনাস জে ক্যাপ। দেখতে পাচ্ছি আমি মাইনাস জে ক্যাপের দিকে, মাইনাস নেগেটিভ y অক্ষের দিকে আছে, এই জন্য মাইনাস জে ক্যাপ লিখবো। অর্থাৎ এই ভেক্টরটাকে আমি রিপ্রেজেন্ট করবো এভাবে f ইকুয়ালস টু -16 i ক্যাপ মাইনাস 12 জে ক্যাপ। বোঝা গেল? এইভাবে আমরা ভেক্টরকে ভেঙে লিখতে পারি, উপাংশে ভাগ করতে পারি, যে কোনো ভেক্টরকে একটা তলে আমি ভাগ করতে পারি। এ তো গেল একটা ভেক্টরের কথা। অনেকগুলো ভেক্টর যদি থাকে তাদেরকে আমরা ভেঙে ভাগ করলে আমাদের কি সুবিধা হয় এখনই আমরা দেখব। আমরা আগের দিন আলোচনা করেছি যে ভেক্টর বিভাজন করে আমরা তাকে দুটো সেই বিভাজিত ভেক্টরকে অন্য একটা ভেক্টরের সঙ্গে যোগ করা যায়। যেমন এ ভেক্টর, ধরো এ ভেক্টর সমান হচ্ছে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ। সেখানে আমি বি ভেক্টরও পেয়েছি এ bx i ক্যাপ প্লাস by j ক্যাপ। এদেরকে যদি যোগ করা হয় তাহলে সি ভেক্টর যদি পাই a প্লাস বি সমান, এখানে কি হবে, এখানে আর কোনো ছবি আঁকার দরকার নেই, জিওমেট্রিক্যালি করতে হচ্ছে না, কম্পোনেন্ট মেথডে কি হবে, একই দিকে দুটো ভেক্টর থাকলে সরাসরি যোগ হয়ে যায়। তাহলে হবে এখানে ax প্লাস bx i ক্যাপ, আর এটা হবে কি ax ay প্লাস by ইন্টু j ক্যাপ। অর্থাৎ আমি এটা যেটা পেলাম এই সি ভেক্টরকে আমি যদি বলি cx i ক্যাপ প্লাস cy j ক্যাপ, তবে cx টা হলো ax প্লাস bx আর cy হলো ay প্লাস by। এইভাবে আমরা উপাংশে ভেঙে তাদেরকে যোগ করতে পারবো। তার ফলে আমি এখানে c এর মানটা পেয়ে যাব, c ভেক্টর সমান √cx স্কয়ার প্লাস cy স্কয়ার, বা c ভেক্টরটা x অক্ষের সঙ্গে যদি আলফা কোণে করে থাকে tan আলফা সমান কি হবে না cy/cx। এই ফর্মুলা লাগিয়ে একটা ভেক্টর পাবো। একটা एग्जांपल নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 1, আমি যদি বলি a ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ আর b ভেক্টর সমান -5i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এই দুটো ভেক্টরের যোগফল। তাহলে c ভেক্টর সমান আমি কি লিখব, c ভেক্টর সমান x প্লাস bx, এইটা প্লাস এইটা 3 5 হবে i ক্যাপ হবে, এইটা প্লাস এটা, আর এটার সঙ্গে এটা যোগ হবে b x ay প্লাস by,
তাহলে কি হবে 4 + 2 জে ক্যাপ। আই ক্যাপের যেদিকে যেগুলো আছে সেগুলো যোগ হয়ে যাবে, জে ক্যাপের যেগুলো আছে সেগুলো যোগ হয়ে যাবে, -2 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ। এইটা হলো -2 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ। এই ভেক্টরটা আমি সি ভেক্টর অর্থাৎ এ বি ভেক্টরের লব্ধি ভেক্টর, অর্থাৎ এ আর বি ভেক্টরকে যদি আমি কম্পোনেন্টে আগে থেকে ভেঙে রাখি, কম্পোনেন্টে ভেঙে রাখলে আমার সুবিধা কি, কম্পোনেন্টের সাহায্যে যোগ করে ফেলতে পারবো। আর যোগ করলে যোগফল যেটা পেলাম সেটা কম্পোনেন্টে ভাঙা আছে। এবার আমি যোগফলটা স্বরূপ বের করতে চাই, এই সি ভেক্টরটা কোন দিকে আছে বের করতে চাই, সি ভেক্টরটা দিক আমি পেতে চাই। তাহলে আমাকে কি করতে হবে, দেখতেই পাচ্ছি আমি এখানে -2 আই ক্যাপ আছে। তাহলে এই সি ভেক্টরটা কোন দিকে থাকবে, এইটা হলো আই ক্যাপের দিক, এটা হলো মাইনাস আই ক্যাপের দিক, এটা হলো জে ক্যাপের দিক, এটা হলো মাইনাস জে ক্যাপের দিক। তাহলে এখানে -2 আই ক্যাপ মানে এদিকে থাকবে, এর cx টা এদিকে থাকবে আর cz টা এদিকে থাকবে। অর্থাৎ সি ভেক্টরটা এই রকম দিকে থাকবে। এটা হলো 6 আর এটা হলো 2 ইউনিট। এবারে আমি যদি বলি x অক্ষের সঙ্গে এটা কত কোণ করেছে, এটা যদি আলফা হয় tan আলফা সমান আমি লিখতে পারবো কত, আর এটা হলো 6 আর এটা হলো 2, 6 এর 2 আলফা সমান হবে tan ইনভার্স 3। এই অর্থাৎ x অক্ষের সঙ্গে অর্থাৎ অনুভূমিকের সঙ্গে, x অক্ষ না বলে এটাকে যদি অনুভূমিক ধরা হয়, অনুভূমিকের সঙ্গে এ কত কোণে রয়েছে, কোন দিকে রয়েছে আমি দেখতে পেলাম। আমি প্রথমে কম্পোনেন্টে ভেঙে পেয়েছি দুটো ভেক্টরকে, তারপরে আবার তাদেরকে যোগ করেছি, কম্পোনেন্ট থেকে আবার আমি তাকে ডিসপ্লে করছি, তাকে আমি দেখতে পাচ্ছি, কিসের সাহায্যে দেখতে পাবো না, তাকে আবার জ্যামিতির সাহায্যে আমরা তার ডিরেকশন এবং ভ্যালু অর্থাৎ তার ম্যাগনিটিউড আমি দেখাবো। এইভাবে আমরা ভেক্টরকে বিভাজিত করি এবং প্রয়োজনে সেই বিভাজন থেকে আবার ভেক্টরটার পুরো মান পাই। এখানে যে ভেক্টরটার মান, সেই ভেক্টরটার মান কত হবে, √6² প্লাস b²। দেখো এটা কর্ণ, তাহলে দুটো এটা সব সময় এটা আয়তক্ষেত্র হবে বা বর্গক্ষেত্র হবে। এখন তো আর এটাকে আমি সামান্তরিক বলতে যাব না, কেন সামান্তরিক বলতে, তো সামান্তরিকই, কিন্তু সামান্তরিক থেকে আমি যখন এটাকে 90 ডিগ্রি করে নিয়েছি, সমকৌণিক উপাংশতে ভেঙে নিয়েছি, তখন সব সময় আমরা দেখতে পাবো যে সি এর ভ্যালুটা আমরা কি করব না cx² প্লাস cy²। এখানে cx এর ভ্যালু কত, cx এর ভ্যালু -2 এর স্কয়ার আর cy² মানে 6 এর স্কয়ার, তাহলে 36 প্লাস 4 40, √40 একক হবে এই সি ভেক্টরের মান। এইভাবে আমরা ভেক্টরের বিভাজনকে কাজে লাগাতে পারি। দু নম্বর কোশ্চেন, যে কোন ভেক্টরের উপাংশের মান ওর থেকে বেশি হতে পারে কি, ওর মানের থেকে বেশি হতে, ওর মানের থেকে বেশি হতে পারে কি। তুমি যদি ফর্মুলা পড়ে যাও তাহলে তুমি লিখবে cx সমান c cos θ, cy সমান c sin θ। cos θ এর ভ্যালু সবসময় 1 এর থেকে কম হয়, তাহলে cx এর ভ্যালু c এর থেকে কম হবে। sin θ এর ভ্যালু সবসময় 1 এর থেকে কম অথবা সমান হয়, তাহলে cy এর ভ্যালু কি হবে, c হবে। এটা কিন্তু ভুল হয়ে যাবে। কেন, তোমাকে তো সমকৌণিক উপাংশের কথা বলেনি, তোমাকে ইন জেনারেল বলেছে কোনো উপাংশ মানে এই নয় যে সেটা সবসময় সমকৌণিক উপাংশ হবে। আমি একটা ভেক্টরকে x অক্ষ আর y অক্ষে যদি ভাঙি তবেই আমি cx আর cy পাবো। সেক্ষেত্রে অবশ্যই cx c হবে আর cy c হবে, এটাতে এইটা হবে। কিন্তু এখানে তো বলেনি, এখানে কোথাও বলেনি যে সমকৌণিক বলেছে, সমকৌণিক ভাবে ভাঙতে হবে, কোনো জায়গায় বলা নেই। তাহলে তোমাকে কি বলতে হবে, হ্যাঁ হতে পারে। সেটা দেখাবে কি করে, আমরা প্রথম দিন আলোচনা করেছি বিভাজনের ক্ষেত্রে। দেখো এরকম একটা ভেক্টর রয়েছে, আমি এই দিকে আগে ভাঙলাম, এই ভ্যালু এটা হবে আরেকটা, এটাকে যদি সামান্তরিক দিয়ে দেখাতে হয়, এইরকম একটা ভেক্টর রয়েছে, এই ভেক্টরের আমি
এর থেকে আমি একটা সমান্তরাল এইদিকে টানলাম, আর এর সঙ্গে সমান্তরাল এইদিকে টানলাম। তাহলে এটা একটা ভেক্টর, এটা মনে করো ax আর এটা মনে করো ay। x আর y নয়, xy যদি সত্যিকারের অক্ষ হয় তাহলে তারা 90 ডিগ্রিতে থাকবে। এটা জাস্ট আমি মনে করলাম t আর s দিয়ে লিখেছিলাম, ব্যাস। at আর as যদি বলো তাহলে দেখো এই টিটা, এইটা মূল ভেক্টর, এইটা আর এটা যোগ করলে এটা পাওয়া যায়। অর্থাৎ a কে আমি ভেঙে at t ক্যাপ প্লাস as s ক্যাপ পেয়েছিলাম। এখানে দেখো এর দৈর্ঘ্য থেকে এর দৈর্ঘ্য বেশি, অর্থাৎ এটি এর ভ্যালু গ্রেটার দেন এ এর ভ্যালু। অর্থাৎ একটা কোনো ভেক্টরের উপাংশের মান ওই ভেক্টরের মানের থেকে বেশি হতে পারে। কখন হতে পারে না, এই উপাংশগুলোর মধ্যে যদি কোণের মান বেশি হয়, 90 ডিগ্রি থেকে যদি কোণের মান বেশি হয়, তবে এই যে মূল যে ভেক্টর, সেই মূল ভেক্টরের থেকে উপাংশগুলোর যে মান, সেই মান কিন্তু বেশি হওয়া সম্ভব। এবার নেক্সট কোশ্চেন। দেখো এখন যদি আমি বলি যে একটা ভেক্টর, কোশ্চেন নাম্বার 2, একটা 10 নিউটন একটি ভেক্টর x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। এর x উপাংশ কত আর y উপাংশ কত, তুমি ইজিলি বের করতে পারবে। এরকম করে x অক্ষ লিখতে পারবে, এদিকে y, এদিকে 10 নিউটন, এখানে হবে এটা 60 ডিগ্রি, এদিকে হবে 10 cos 60 ডিগ্রি, আর এদিকে হবে 10 sin 60 ডিগ্রি। 10 cos 60 ডিগ্রি মানে এদিকে হবে 10 ইন্টু হাফ সমান হবে 5 নিউটন, আর এদিকে হবে 10 ইন্টু √3/2 সমান হবে 5√3 নিউটন। এইভাবে দুটো উপাংশে ভাগ করে নিতে পারবে। নাম্বার 3, তোমাকে দুটো ভেক্টর দিয়ে দিল, এরকম দুটো ভেক্টর দিয়ে দিল, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। পূর্ব উত্তর পূর্ব এখানে বলবে 10√2 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা সরণ হয়েছে, আর একটা সরণ দক্ষিণ পশ্চিম দিকে হয়েছে 20√2 কিলোমিটার, আর একটা সরণ রয়েছে এদিকে 10 কিলোমিটার, আর একটা সরণ রয়েছে পশ্চিমের সঙ্গে উত্তর দিকে 60 ডিগ্রি, পশ্চিমের সঙ্গে উত্তর দিকে 60 ডিগ্রি কোণে একটা সরণ রয়েছে। এই সমস্ত সরণগুলো একই পার্টিকেলের একটা কণার সরণ বারবার সরণ করেছে, বিভিন্ন সময়ে তার সরণগুলো দেওয়া হয়েছে, তাহলে তার লব্ধি সরণ কত হবে? এই সরণটা আমার দেওয়া হলো, এখানে ধরা যাক 10√3 কিলোমিটার, 10√3 কিলোমিটার। সেক্ষেত্রে আমি এই সরণগুলো যোগ করব কি করে? আমি ধরা যাক এটাকে আমি S1 নিয়ে নিলাম, এটাকে S2, এটাকে S3, এটাকে S4 করলাম। এবারে আমাকে কি করতে হবে না, এর উপাংশগুলো ভেঙে ফেলতে হবে। S1 এর একটা উপাংশ রয়েছে শুধু পূর্ব দিকে, পূর্ব দিককে আমি x অক্ষ যদি ধরি, উত্তর দিকে যদি y অক্ষ ধরি, এটা হবে দক্ষিণ দিক হবে y ড্যাশ, আর পশ্চিম দিক হবে x ড্যাশ। এক্ষেত্রে আমি এই উপাংশটা কি পাবো, S1 সমান পাবো, এটা শুধুমাত্র পূর্ব দিকে রয়েছে, এর আর উপাংশের ভাঙার কিছু নেই, তো একটা দিকে রয়েছে, 10 i ক্যাপ লিখতে পারবো। এবার S2 কি লিখতে পারবো, দেখো S2 সমান হবে এটা 45 ডিগ্রি। যখন বলবে উত্তর পূর্ব, কোনো কোণ দেওয়া নেই, তখন বুঝতে হবে যে এটা উত্তর পূর্ব দিকে, মানে উত্তরের সঙ্গেও 45 ডিগ্রি, পূর্বের সঙ্গেও 45 ডিগ্রি। তাহলে S2 হবে 10√2 cos 45 ডিগ্রি, আর এই দিকটা হচ্ছে এখান থেকে এর যে লম্ব অভিক্ষেপ সেটা হবে এইটা গুণিতক cos থিটা, এটা গুণিতক cos থিটা সমান হবে 10√2 cos 45 i ক্যাপ। এইটা cos 45 ডিগ্রির ভ্যালু হবে 1/√2, √2 কেটে যাবে,
কেটে গেলে হবে 10i ক্যাপ। এবারে শুধু এটা নয়, S2 এদিকের একটা উপাংশ রয়েছে, এর সঙ্গে যোগ হবে, এর সঙ্গে 10√2 sin 45 ডিগ্রি, আর উপরে এক্স ওয়াই অক্ষের দিকে রয়েছে, ওয়াই অক্ষের দিকে হলে কি হবে, জে ক্যাপ হবে। তাহলে জে ক্যাপ, এইটা জে ক্যাপ যদি হয়, এই সাইন 45 ডিগ্রির ভ্যালু হবে 1/√2, 1/√2 কেটে গেলে 4, তাহলে এই 10i ক্যাপ প্লাস 10j ক্যাপ হলো। আলটিমেট এই ভেক্টরটাকে আমি উপাংশে ভেঙে নিতে পারলাম। এবার S3 ভেক্টর কি হবে? S3 ভেক্টর এর ভ্যালু আমাকে বের করতে হবে। S3 ভেক্টর এর সঙ্গে 60 ডিগ্রি কোণে রয়েছে, অর্থাৎ x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে রয়েছে, তাহলে এটা হবে 10√3 cos 60 ডিগ্রি। এবারে কি হবে, i ক্যাপ না j ক্যাপ হবে? এইদিকে i ক্যাপ, এদিকে এইটা যদি i ক্যাপ হয়, এটা হবে মাইনাস i ক্যাপ। তাহলে 10√3 ইন্টু cos 60 ডিগ্রি ইন্টু এখানে মাইনাস i ক্যাপ বসাতে হবে। 10√3 এটা হবে কত তাহলে? 10√3 ইন্টু cos 60 ডিগ্রি মানে √3/2, √3 হবে 3 ইন্টু 10 30/2 মানে হবে 15 মাইনাস i ক্যাপ, মাইনাস 15i ক্যাপ। এর সঙ্গে জুড়বে এই দিকের কম্পোনেন্ট, এদিকের কম্পোনেন্ট কমপ্লিট করে নিলাম। এবার এই দিকের কম্পোনেন্ট 10√3, এরপরে এই কম্পোনেন্টটা কি হবে? 10√3 ইন্টু সাইন 60 ডিগ্রি, 10√3 cos 60 ডিগ্রি ছিল না এখানে, 10√3 cos 60 ডিগ্রি, তার মানে এটা ছিল cos 60 ডিগ্রি মানে হাফ, মানে ওইদিকে হবে মাইনাস 5√3i ক্যাপ, এটা হবে। আর 10√3 এদিকে হবে সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে √3/2, √3 হবে 3 ইন্টু 10, তাহলে হবে 30/2 হবে 50। আর এদিকে দেখো জে ক্যাপ, এটা ওয়াই অক্ষের দিকে, পজিটিভ ওয়াই অক্ষের দিকে রয়েছে, জে ক্যাপের সঙ্গে থাকবে জে ক্যাপ, তাহলে এখানে প্লাস 15 জে ক্যাপ। আগেরটা আরেকবার চেক করে নেওয়া যাক। 10√3 তার সঙ্গে এখানে cos 60 গুণ হয়েছিল, cos 60 মানে হাফ, এবারে এটা নেগেটিভ এক্স অক্ষের দিকে ছিল, এই কারণে মাইনাস i ক্যাপ, মাইনাস 5√3i ক্যাপ, আর এইটা হলো √3 3 ইন্টু 10 30/2 15j ক্যাপ। এবারে আমি এগুলোকে গুছিয়ে লিখি। S1 সমান 10i ক্যাপ, S2 সমান 10i ক্যাপ প্লাস 10j ক্যাপ, S3 সমান মাইনাস কত, মাইনাস 5√3i ক্যাপ প্লাস 15j ক্যাপ। এবারে S4টা হিসেব করব, S4টা হিসেব করব এই জায়গাটায়। S4 কত হবে? S4 ভেক্টর এদিকে রয়েছে আর এদিকে রয়েছে, এটা আমি বলেছিলাম দক্ষিণ পূর্ব দিক, মানে কিছু ডিরেকশন বলা নেই মানেই হচ্ছে দক্ষিণ পূর্ব বলা মানে সেটা 45 ডিগ্রি কোণে রয়েছে দেখতে হবে। এটা 45 ডিগ্রিতে রয়েছে, এটা 45 ডিগ্রি রয়েছে, তাহলে এর এদিকের উপাংশটা কি হবে? এইটা গুণিতক cos 45 ডিগ্রি, একটা 45 ডিগ্রি লিখব, এইটা গুণিতক cos 45 ডিগ্রি, এবং এটা কোন দিকে রয়েছে? মাইনাস i ক্যাপের দিকে। তাহলে আমি প্রথমে 20√2 ইন্টু cos 45 ডিগ্রি, তার সঙ্গে আমি মাইনাস i ক্যাপ দিয়ে দেবো, প্লাস 20√2 ইন্টু সাইন 45 ডিগ্রি, আর তার সঙ্গে এই দিকে রয়েছে দেখো এটা কোন দিক? মাইনাস জে ক্যাপ, এখানে মাইনাস জে ক্যাপ বসবে, এইটা হবে 1/√2 গুণ হবে 20i ক্যাপ মাইনাস 20j ক্যাপ। S4 পেয়ে গেলাম 20i ক্যাপ মাইনাস 20j ক্যাপ। এবারে দেখো আমাদের এইগুলোকে যোগ করতে হবে, যোগ করাটা কতটা সহজ দেখো, কতটা সুবিধাজনক দেখো। S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4
এগুলোকে যোগ করতে সুবিধা কেন, এখন আমি তাদেরকে কম্পোনেন্টে ভেঙে নিয়েছি। কম্পোনেন্টগুলো কী কী আছে, আইগুলো কী কী আছে, 10 10 -8। এখানে একটা জিনিস কি, এখানে মাইনাস চিহ্নটা পড়ে, 10 i ক্যাপ 10 i ক্যাপ 20 i ক্যাপ -20, ব্যাস কেটে গেল, 0 হয়ে গেল, আর এইটা শুরু করে থাকবে। ফলে যোগফলটা হবে -5√3 i ক্যাপ। এবার যে ক্যাপগুলো যোগ করো, যে ক্যাপগুলো যোগ করলে 10 আর 15 25 -20, তাহলে হবে 5 যে ক্যাপ। 8 কিলোমিটারে ছিল, আমি এখন এটা কিলোমিটারে লিখব। তাহলে আলটিমেট তার সরণ হলো কত, একটা পার্টিকেল বিভিন্ন সময় এই রকম সরণ গেছে, কতগুলো সরণে গেছে, 1 2 3 4বার সে গেছে। একবার পূর্ব দিকে গেছে, তারপরে উত্তর পূর্ব দিকে গেছে, তারপরে গেছে উত্তর পশ্চিম দিকে, তারপরে গেছে পশ্চিম দক্ষিণ দিকে। আলটিমেটলি তার সরণটা কত হলো না, 8। এবার সেই সরণটাকে আমি যদি লিখতে চাই, এবারে আমার এগুলো দরকার নেই, আর এগুলো ঠিকঠাক লেখা হয়েছে আশা করি, হ্যাঁ ঠিকঠাকই আছে। আমি এবারে কি করব, আলটিমেট যে সরণটা পেলাম সেটাকে গ্রাফে বসাবো। এই হলো পূর্ব, এই হলো উত্তর, এই হলো পূর্ব, এই হলো পশ্চিম, আর এই হলো দক্ষিণ। হ্যাঁ, এটা আগে পূর্ব ছিল, এটা পূর্ব এইদিকে থাকুক। এখন এস ভেক্টরটা হচ্ছে -5 i কে মাইনাস, এটা হচ্ছে 5√3 - i কে লিখব, প্লাস 5 j কে লিখব। অর্থাৎ এই ভেক্টরটা কোন দিকে আছে বলতে পারবে? হ্যাঁ বলতে পারবে। দেখো -i ক্যাপ, -i ক্যাপ মানে এই দিকটা, প্লাস j ক্যাপ মানে এই দিকটা। অর্থাৎ এই ভেক্টরটার এই যে উপাংশটা, এটা এই রকম দিকে আছে, এই উপাংশটা এই রকম দিকে আছে। অর্থাৎ ভেক্টরটা কীরকম আছে, এই ফাইনাল যে ভেক্টরটা আমরা পাচ্ছি এইটা হলো এস। এই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে, অর্থাৎ পূর্ব পশ্চিম যে রেখা, সেই রেখার সঙ্গে কত কোণ করেছে না, থিটা কোণ করেছে। এটা যদি থিটা কোণ হয়, ট্যান থিটা সমান হবে, এটা হলো ওয়াই আর এটা হলো এক্স, এস এক্স এস ওয়াই বাই এস এক্স। এস ওয়াইটা কত, 5 সমান হবে 5, এস এক্সটা কত 5√3 সমান হবে 1/√3, আর 1/√3 সমান কত হয়, tan 30 ডিগ্রি। এবার দেখো, আমরা এই বিভাজনটা করেছিলাম বলে আমরা এর লব্ধি যে ভেক্টরটা পেলাম, অর্থাৎ আমরা এতবার আমি সরণগুলোকে যোগ করে করে যেটা পেলাম, সেই সরণটা আলটিমেট কোন দিকে হয়েছে এবং কতটা হয়েছে সেটা জানতে পারবো। কোন দিকে হয়েছে জানতে পারলাম, আর কতটা হয়েছে জানতে পারলে কি করতে হয়, √cx² + cy², সেখানে আমি লিখেছিলাম, এখানে কি হবে sx² + sy²। s এর ভ্যালুটা কত হবে, √5√3 এর হোল স্কয়ার প্লাস 5² সমান হবে কত, 25 × 3 প্লাস 25, 25 × 75 হচ্ছে 100, তার মানে √100 সমান হবে 10 কিলোমিটার। এইটা হলো 10 কিলোমিটার। আর এটা কত অ্যাঙ্গেলে আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। কার সঙ্গে অ্যাঙ্গেলে আছে, এখানে পূর্ব পশ্চিম রেখার সঙ্গে, অর্থাৎ পশ্চিমের সাপেক্ষে উত্তরের দিকে। দেখো, পশ্চিমের সাপেক্ষে উত্তরের দিকে, পশ্চিমের সাপেক্ষে উত্তরের দিকে 30 ডিগ্রি কোণে রয়েছে। অর্থাৎ এখানে আমি একটা বড় প্রবলেমকে আমরা কম্পোনেন্ট মেথডের সাহায্যে খুব সহজে ভেঙে করতে পারলাম। বললাম এর উত্তরটা কি হবে না, অর্থাৎ ওই কণার মোট সরণ 10 কিলোমিটার এবং এটি পশ্চিমের সঙ্গে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে আনত।
এবার দেখো জিওমেট্রিক্যাল প্রসেসে এটা করা যেত, কিন্তু অনেকগুলো যখন হয়ে যাচ্ছে জিওমেট্রিক্যাল প্রসেস করতে গেলে সব কিন্তু গুলিয়ে যেত, সব একটা জায়গায় একটা ডায়াগ্রামে অনেকগুলো যখন ভেক্টর লেখা হচ্ছে, আঁকা হচ্ছে, তাদেরকে যোগ করা হচ্ছে, আবার তাদেরকে এক একটা সামান্তরিক করা হচ্ছে, কি বহুভুজ করা হচ্ছে, সেটা কিন্তু একটা বিরাট একটা প্রসেস হতো, একটা বড় জায়গা লাগতো এবং সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই কারণে এখানে ভেক্টর বিভাজন মেথডটা বেশি ইম্পর্ট্যান্ট। আমরা ভেক্টর বিভাজন মেথডের সাহায্যে আমরা অনেকগুলো ভেক্টরকে, একতলীয় ভেক্টর হোক বা ত্রিমাত্রিক ভেক্টর হোক, সমস্ত ভেক্টরকে আমরা এরকম সহজে যোগ অথবা বিয়োগ করে নিতে পারবো। এবার তোমাকে দেওয়া হয়েছে, ধরো একটা নততল রয়েছে। নততল মানে কি? এইরকম একটা তল, ভূমির সঙ্গে যে তলটা একটা কোণে রয়েছে, এই নততলে নতিকোণ থিটা বলা হয়। এখন একটা বস্তুকে নততলের উপর রাখা আছে, বস্তুটা পড়েনি, এখানে বসে আছে। এই অবস্থায় বস্তুটার ওজন সবসময় কি হবে? নিচের দিকে কাজ করবে, অভিলম্ব ভাবে, ভূমির সঙ্গে অভিলম্ব ভাবে নিচের দিকে কাজ করে বস্তুর ওজন। এটাকে আমরা ডব্লিউ দিয়ে যদি লিখি, তাহলে বলবে এই নততল বরাবর এই ওজনের উপাংশ কত। প্রশ্ন হলো নততল বরাবর ওজনের উপাংশ কত। তোমাকে কি করতে হবে? নততল বরাবর একটা অক্ষ ধরতে হবে। তুমি ধরে নেবে, তুমি ভেবে নেবে যে এটা এক্স অক্ষ, আর তার সঙ্গে পারপেন্ডিকুলারলি তোমাকে একটা অক্ষ টানতে হবে, এটা ওয়াই অক্ষ। এটা যদি থিটা হয়, এটা 90 ডিগ্রি, কারণ এই নততলের এই ভূমিটা আর এটা হলো উলম্বভাবে থাকছে, ওজন সবসময় উলম্বভাবে নিচের দিকে কাজ করে। এটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি হলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আর এই দুটো যোগ করে দেখো, এইখানে আমি যেটা এঁকেছি নততলের সঙ্গে লম্ব করে, নততলের দিকে এক্স অক্ষ আমি ধরলে নততলের সঙ্গে লম্ব হবে ওয়াই অক্ষ, নততলের সঙ্গে লম্ব হবে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মান থিটা হবে। দেখা গেল এখানে আমি এই ভেক্টরটা ডব্লিউ পেয়েছি, এইদিকে ওয়াই অক্ষ আর এদিকে এক্স অক্ষ এঁকেছি, এদিকে এঁকেছি এক্স অক্ষ। এই কোণের মান থিটা, অর্থাৎ আমি ডব্লিউ ওয়াই পেয়ে যাব ডব্লিউ কস থিটা, আর ডব্লিউ এক্স পেয়ে যাব ডব্লিউ সাইন থিটা। কি বের করতে বলেছে? নততল বরাবর ওজনের উপাংশ। নততল বরাবর ওজনের উপাংশ কোনটা? এক্স অক্ষ বরাবর ডব্লিউ এক্স। আর ডব্লিউ এক্সটা কি? ডব্লিউ এক্স হলো ডব্লিউ সাইন থিটা। এইভাবে আমরা খুব সহজে আমরা বিভাজনের নিয়ম প্রয়োগ করলে আমরা সহজে একটা ভেক্টরের কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর তার উপাংশের মান বের করতে পারব। এবার কোশ্চেন নাম্বার 5। একটা সুতো দড়ি ঝুলছে, এদিকে একটা দড়ি বাঁধা আছে, এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তুটার ওজন দিয়ে দিয়েছে 10 নিউটন। এই বস্তুটার ওজন দিয়ে দিয়েছে 10 নিউটন। এবারে এই সুতোটা টান এদিকে আর এদিকে কত? ধরো এই সুতোটা এর সঙ্গে 30 ডিগ্রি কোণে রয়েছে। এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এখানে তিনটে বল কাজ করছে, এই বিন্দু থেকে এই বিন্দু থেকে, এই বলটা এদিকে আছে, এই বলটা এদিকে আছে। টেনশন সবসময় কি হয়? যে বিন্দু আছে সেই বিন্দু থেকে দূরের দিকে কাজ করে, এটা সবসময় মনে রাখবে। এই বিন্দুর সাপেক্ষে আমি বলগুলো পেতে চাইছি, তিনটে বল। এই বিন্দুর সাপেক্ষে যে বলগুলো সেইগুলোকে আমি আলাদা করে লিখে ফেললে, এদিকে হচ্ছে T1 দেবে, এটা T2 দেবে, T1 এটা T2, এটা T1, আর এটা হলো W মানে 10 নিউটন। এখন এই তিনটে বলের ক্রিয়ায় যদি সামনে থাকতে হয়, তাহলে এই বিন্দুতে প্রযুক্ত মোট বলের মান 0 হবে। অর্থাৎ এখানে যে বলগুলো আছে সামেশন অফ দিস বল ইজ 0। এখানে যে বলগুলো আছে তার মান 0 হবে। এটা 0 হলে কি বোঝাচ্ছে? না, এই তিনটে বল অর্থাৎ T1 প্লাস T2 প্লাস T1 প্লাস T2 প্লাস 10 নিউটন, এই যে বল, এটাকে যদি ওয়েট বলি, এই তিনটের বলের যোগফল 0 হবে।
এখন এইভাবে সহজভাবে কোনোভাবে কিন্তু এটা পাবো না, একমাত্র এটা যেহেতু একটা সমতলে রয়েছে, ল্যামির উপপাদ্য প্রয়োগ করা যেতে পারে। ল্যামির উপপাদ্য প্রয়োগ করলে আমি এটা কি পাবো, এখানে 90 ডিগ্রি পাচ্ছি, এটা 30 ডিগ্রি, মানে এটা 90 ডিগ্রি, আর এটা হবে 30, এটা 90 90 180, এটা 30, এটা হবে 150 ডিগ্রি। এভাবে আমরা কি করতে পারবো না, ল্যামির উপপাদ্য প্রয়োগ করলে এটা 90 ডিগ্রি হবে, এটা হবে 30 আর 90 120 ডিগ্রি, আর এটা হবে 150 ডিগ্রি। এই এখানে আমি এর মানটা পেয়ে গেছি। এখানে T1 বাই কী করবো, T1 বাই সাইন 90 ডিগ্রি লিখবো, সাইন 90 ডিগ্রি সমান T2 বাই সাইন 150 ডিগ্রি লিখবো, সমান হবে 10 বাই 120 ডিগ্রি, 10 বাই সাইন 120 ডিগ্রি। এবার কি হয়, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান T1 বাই 1 সমান হবে T2, সাইন 150 ডিগ্রি মান কি হয়, সাইন 30 ডিগ্রি মানের সঙ্গে সমান হয়, আর সাইন 120 ডিগ্রির মান কত হয়, সাইন 60 ডিগ্রির মানের সঙ্গে সমান হয়। এখানে T1 বাই 1 সমান হচ্ছে 10 বাই সাইন 60 ডিগ্রি, T2 বাই সাইন 30 ডিগ্রি সমান 10 বাই সাইন 60 ডিগ্রি। এইটা বের করে নেবো, 10 বাই সাইন 60 ডিগ্রি মানে √3/2, তাহলে 20 বাই √3, এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 20√3। এবার T1 সমান তাহলে কি পাবো, T1 বাই 1 সমান হচ্ছে 20√3, অর্থাৎ 20 বাই √3, T1 সমান হবে 20 বাই √3 নিউটন। আর T2 কত পাবো, T2 বাই এইটা সমান হবে 20√3, অর্থাৎ T2 সমান 20 বাই √3 ইন্টু সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হাফ, 10 বাই √3 নিউটন। এইভাবে আমরা T1 আর T2 এর ভ্যালু পেয়ে যাবো। এখানে আমরা তাহলে সাম্যের যে শর্ত সেটা কি লিখব না, একটা যখন কোনো বস্তু অনেকগুলো বলের ক্রিয়া সাম্যে রয়েছে, তখন সেই যে বলটা পাওয়া যাবে, মোট যে লব্ধি, অর্থাৎ 3 4টে বা যতগুলো বল থাকুক না কেন, তার লব্ধিকে আমরা এফ নেট যদি বলি, এফ নেট সমান আমি লিখবো সামেশন এফ আই, আই ইকুয়ালস টু 1 to n, যতগুলো বল থাকবে সেই বলগুলোর যোগফল। এবার এই লব্ধি যে বল আসবে তাদের একটা এফএক্স আসবে, অর্থাৎ প্রত্যেকের এক্স কম্পোনেন্টকে যোগ করলে এফএক্স আসবে, এটা সামেশন এফএক্স প্লাস সামেশন এফআই জে ক্যাপ প্লাস সামেশন এফ জেড কে ক্যাপ আমরা লিখতে পারবো। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি, এফ নেট যদি সাম্য প্রতিষ্ঠা করতে হয় তাহলে একটা বস্তুর উপর প্রযুক্ত বলের মান কি হয়, 0 হয়। এফ নেট সমান 0 হলে আমরা লিখতে পারবো সামেশন এফ এক্স ইকুয়ালস টু 0, সামেশন এফ আই ইকুয়ালস টু 0, আর সামেশন এফ জেড ইকুয়ালস টু 0। এইগুলো 0 করে আমরা সাম্যের শর্ত বের করতে পারবো। অর্থাৎ আমরা এফ এক্স ইকুয়ালস টু 0, অনেকগুলো বল দিয়ে দিয়েছে, তার অধীনে সাম্য আছে কিনা বুঝতে গেলে আমাকে কি করতে হবে, এক্স অক্ষের দিকে তার যতগুলো কম্পোনেন্ট আছে, অর্থাৎ এক্স অক্ষের দিকে এদিকেও কিছু থাকবে এদিকেও কিছু থাকবে, না হলে টোটালটা 0 হবে কি করে, এফ এক্স ইকুয়ালস টু 0 মানে কি, এদিকেও থাকবে, এটা যদি এক্স অক্ষ হয় পজিটিভ এক্স অক্ষের দিকে যেমন কম্পোনেন্ট থাকবে, ঋণাত্মক এক্স অক্ষের দিকেও সেরকম কম্পোনেন্ট থাকবে, এফ ওয়াই এদিকে যত থাকবে এফ ওয়াইও দুদিকের কম্পোনেন্ট, অর্থাৎ ঋণাত্মক ওয়াই অক্ষের দিকেও কম্পোনেন্ট সমান থাকতে হবে। অর্থাৎ সামেশন এফ এক্স 0 মানে কি, যে এক্স অক্ষের দিকে মোট কম্পোনেন্ট, এক্স অক্ষের দিকে মোট উপাংশ সমান নেগেটিভ এক্স অক্ষের দিকে মোট উপাংশ, নেগেটিভ এক্স অক্ষের দিকে মোট উপাংশ, ওয়াই অক্ষের দিকে মোট উপাংশ সমান নেগেটিভ ওয়াই অক্ষের দিকে মোট উপাংশ। এইভাবে আমরা সলভ করব বিভিন্ন প্রবলেম, আমরা সলভ করতে পারবো উইথ দ্য হেল্প অফ বিভাজন, ভেক্টর বিভাজন, ভেক্টর রেজলিউশন অফ ভেক্টরের সাহায্যে আমরা এরকম করে বের করতে পারবো। ধরা যাক এরকম একটা সুতো দড়ি আছে, দড়ির সাহায্যে এরকম একটা বস্তু ঝুলছে, এখানে দড়িটা একটা সিলিংয়ের সঙ্গে যোগ করা রয়েছে, এখানে এই অ্যাঙ্গেলটা এখানে আমি বললাম এটা হলো 53 ডিগ্রি আর এটা 37 ডিগ্রি। এখন এখানে আমরা দেখলাম কি, এখানে আমি 10 নয় একটু বেশি 50 নিউটন ওজন আমি ঝুলিয়ে দিয়েছি,
অর্থাৎ এইখানে এই যে বিন্দুতে টোটাল বল এফ নেট সমান 0 পাবো, এফ নেটের ভ্যালু 0 পাবো। এফ নেট 0 পাবো মানে সামেশান এফ এক্স 0 পাবো আর সামেশান এফ ওয়াই 0 পাবো। এবারে আমি কি করব, এক্স আর ওয়াই অক্ষটাকে আমি এখানে এঁকে ফেলবো। এই দিকটাকে আমি অনুভূমিক দিকটাকে এক্স অক্ষ নেব আর উলম্ব দিকটাকে ওয়াই অক্ষ নিলাম। নিয়ে আমি কি পাবো, এক্স অক্ষের দিকে কি কি কম্পোনেন্ট আছে সেটা লিখে ফেলবো। এক্স অক্ষের দিকে এর একটা কম্পোনেন্ট আছে এই দিকে, আর এই এর একটা কম্পোনেন্ট আছে। এটা কি, এখানে আছে টান T1, এদিকে টান T2। যদি লিখি এখানে আমি লিখতে পারবো T2 cos T2 sin 53 ডিগ্রি, 53 ডিগ্রি। আর এই কম্পোনেন্টটা কোন দিকে আছে, নেগেটিভ এক্স অক্ষ, এক্স ড্যাশের দিকে, তাহলে মাইনাস আই কে বসাতে পারবো। আর এর উপাংশটা কি হবে, T1 sin 37 ডিগ্রি, sin 37 ডিগ্রি। এর দিকটা কোন দিকে, পজিটিভ এক্স অক্ষের দিকে। আর এই সমস্ত দিকে কোনো কিন্তু উপাংশ নেই। এই দিকে উপাংশ না থাকলে আমরা বুঝতেই পারছি এর ভ্যালু আর এর ভ্যালু সমান হতে পারে। আমরা বলেছি যে এক্স অক্ষ বরাবর, এক্স ধনাত্মক এক্স অক্ষ বরাবর যে উপাংশ, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর উপাংশ পরস্পর সমান হয়। তার মানে এইটা সমান এইটা হবে। এটা আমি লিখবো T1 sin 37 ডিগ্রি, 37 ডিগ্রি সমান T2 sin 53 ডিগ্রি। সাইন 37 ডিগ্রির মান কত হয় না, সাইন 37 ডিগ্রির মান হয় 3/5 আর সাইন 53 ডিগ্রির মান হয় 4/5। সেখান থেকে আমি পেয়ে গেলাম 3T1 সমান 4T2। এইটা একটা রিলেশন পেলাম। এই রিলেশনটা কি করে পেলাম, সামেশন এফ এক্স ইকুয়ালস টু 0, অর্থাৎ পজিটিভ এক্স অক্ষের দিকে যে কম্পোনেন্ট আর নেগেটিভ এক্স অক্ষের দিকে যে কম্পোনেন্ট তার ভ্যালু সমান। ঠিক আছে, আমরা এফ এক্স সামেশন এফ এক্স ইকুয়ালস টু 0 করে আমরা পেয়েছিলাম এই কন্ডিশনটা। তার ধনাত্মক এক্স অক্ষের দিকে যে কম্পোনেন্ট এবং ঋণাত্মক এক্স অক্ষের দিকে কম্পোনেন্ট সমান হওয়ার জন্য টোটালটা 0 হয়েছে। সেখান থেকে আমরা 3T1 সমান 4T2 এই কন্ডিশনটা পেলাম। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে। ওয়াই অ্যাক্সিসের দিকে যে কন্ডিশন, এই দিকে T1 এর একটা উপাংশ রয়েছে, T2 এর একটা উপাংশ রয়েছে, আর এইদিকে এই ওয়েটটা রয়েছে 550 নিউটন রয়েছে। অর্থাৎ আমি যদি এই কন্ডিশনটা বলি Fy সামেশন Fy ইকুয়ালস টু 0, তাহলে কি হবে, সামেশন Fy 0 হলে কি হবে, এই দিকের উপাংশ আর এই দিকের উপাংশ দুটো যোগ করে সেটা এর সঙ্গে সমান হবে। ধনাত্মক y অক্ষের দিকে যে উপাংশগুলো কি হবে, T1 cos 37 ডিগ্রি আর এটা হবে T2 cos 53 ডিগ্রি সমান ঋণাত্মক y অক্ষের দিকে কম্পোনেন্ট, ঋণাত্মক y অক্ষের দিকে কম্পোনেন্ট কত হবে, 50 নিউটন সমান 50। এখান থেকে আমি কি পাবো, T1 ইন্টু cos 37 ডিগ্রি, cos 37 ডিগ্রি ভ্যালু কত হয়, এটা 37 ডিগ্রি হলে এটা হবে 3, এটা হবে 4, 5, 4/5। আর cos 53 ডিগ্রি ভ্যালু কত হয়, এটা হবে 53 ডিগ্রি, cos হলে এটা 3/5, 3/5 সমান হবে 50। সেখান থেকে আমি কি পাবো, 4T1 প্লাস 3T2 সমান 5 দিয়ে গুণ করে দেবো সবগুলোকে 250। এইটা হলো দ্বিতীয় রিলেশন। এবার ফার্স্ট রিলেশন থেকে যে ভ্যালুটা আমরা পেয়েছি T2 সমান আমি যদি এখানে বসিয়ে দিই 3T1/4, এখানে আমি এখানে করব 4T1 প্লাস 3 ইন্টু 3T1/4 সমান হবে 250। সেখান থেকে আমি কি পাবো না, এখানে 4 4 16 আর 9 16 আর 9 25T1/4। এখানে আমি এটাকে কোথায় করা যায়, এই জায়গায় এই দিকটাই করে ফেলি। এটা হবে 25T1/4 সমান আছে 250। তাহলে T1 সমান হবে 250 ইন্টু 4/25, 10 সমান হবে 40 নিউটন। আর T2 হবে কত, T2 সমান 3T1 ইন্টু 4, 3/4 ইন্টু T1, T1 হচ্ছে 40 নিউটন সমান হবে 30 নিউটন। অর্থাৎ T1 আর T2 এর ভ্যালুটা আমরা বের করতে পারলাম। কিভাবে বের করলাম না, কম্পোনেন্ট ভাগ করে, T1 এর এদিকে কম্পোনেন্ট,
T2 এর এদিকের কম্পোনেন্ট, এই দুটো কম্পোনেন্ট ওয়াই অক্ষের দিকে আছে, আর এদিকে ওয়েটটা আছে, তাহলে ওয়েটের সঙ্গে এই দুটো কম্পোনেন্টের যোগফল সমান হবে। T2 এর এদিকের কম্পোনেন্ট, T1 এর এদিকের কম্পোনেন্ট, এদিকে আর কোনো কম্পোনেন্ট নেই, তাহলে এটা আর এটা সমান হবে। সেই দুটো থেকে এই কন্ডিশন পেলাম, এবং সেই কন্ডিশনকে এখানে কাজে লাগিয়ে আমরা T1 এবং T2 এর ভ্যালু পেলাম। T1 সমান পেলাম 40 নিউটন, আর T2 সমান পেলাম 30 নিউটন। এই দুটো আমরা জানি কি, তিনটে ভেক্টরের সমষ্টি যদি ধরা যাক, আমি এখানে এরকম করে যদি লিখতাম T1 একটা ভেক্টর প্লাস T2 একটা ভেক্টর প্লাস W সমান 0, তিনটে ভেক্টরের লব্ধি 0, তিনটে ভেক্টরের লব্ধি 0 হলে কি হয়, T1 প্লাস T2 সমান মাইনাস W। এবার এর মড নিলে কি হবে, এরকম হবে। T1 আর T2 এর মড আমরা ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী কি পাবো, এর স্কোয়ার করে দিলে, স্কোয়ার করে দিলে কি হবে, T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার প্লাস 2T1 T2 cos থিটা সমান W স্কোয়ার। দেখো এটা মিলে কিনা, এদের মধ্যে কোণ কত, T1 আর T2 ভেক্টরের মধ্যে কোণের মান 90 ডিগ্রি। এখানে হবে T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার প্লাস 0 cos 90 ডিগ্রি ভ্যালু 0 হয়ে যাবে, সমান ওমেগা স্কোয়ার। ওমেগা যেটা আছে 50 এর স্কোয়ার, দেখা যাক এটা হচ্ছে কিনা। T1 এর ভ্যালু কত, 30 না 40, 40 এর স্কোয়ার, T2 এর ভ্যালু 30 এর স্কোয়ার সমান হবে 50 এর স্কোয়ার, হয় কিনা দেখো, মিলিয়ে নাও, অবশ্যই হবে। অর্থাৎ আমরা দেখলাম যে কোনোটাই আলাদা নয়, বিভাজন দিয়ে যা আসবে, যোগ বিয়োগ সব কিছুই কিন্তু দেখতে গেলে একই, শুধু আমাদেরকে বুঝে নিতে হবে কখন কোনটা কিভাবে অ্যাপ্লাই করব। আমাদের সুবিধার জন্য আমরা ভেক্টরকে এইভাবে কাজে লাগাবো। ভেক্টর ছাড়া আমাদের তো চলবে না। আমরা যে ব্যালেন্স, আমরা বসে আছি, যা করছি, সাইকেল চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি, সব কিছুর উপর নির্ভর করছে বল। আমরা সবসময় ব্যালেন্স করে চলছি। আমরা জগতের এই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে বা যা কিছু হচ্ছে, সব কিছুর পেছনে একটা ইকুইলিব্রিয়াম কাজ করছে, সাম্য কাজ করছে, আর সেই সাম্যর জন্য এইটা থাকতেই হবে, সামেশন অফ এফ সমান 0 থাকতে হবে। আর সামেশন অফ এফ সমান 0কে খুব ভালোভাবে ক্যালকুলেট করতে হলে আমাদেরকে ভেক্টরের বিভাজনের কনসেপ্ট জানতে হবে। এইভাবে আমরা বিভাজনের কনসেপ্টকে কাজে লাগাই। তাহলে নততল আর টান বা যা কিছু দিক না কেন, আমরা কিন্তু ভেক্টরের উপাংশের মেথডের সাহায্যে আমরা সব কিছু সলভ করে নিতে পারবো। আজকে এই পর্যন্ত আমরা ভেক্টরের বিভাজন এবং ভেক্টরের যোগ বিয়োগ এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। পরবর্তী যে ভিডিও, সেই ভিডিওতে থাকবে ভেক্টরের গুণন, ভেক্টরের স্কেলার গুণন। দুটো ভেক্টরের মধ্যে গুণ হয়, সেই দুটো ভেক্টরের মধ্যে গুণফল একটা স্কেলার রাশি আসতে পারে, তখন স্কেলার গুণনের প্রয়োজন হয়। গুণফল একটা ভেক্টর রাশি আসতে পারে, তখন ভেক্টর গুণনের প্রয়োজন হয়। একটা ভেক্টরের সঙ্গে একটা সংখ্যারও গুণ করা যায়, আবার একটা ভেক্টরের সঙ্গে একটা স্কেলার রাশিরও গুণ করা যায়। এইরকম বিভিন্ন রকম গুণন আমরা দেখব। এখানে কিন্তু আমরা যেগুলো বিষয়গুলো জানলাম, শুধুমাত্র এক জাতীয় রাশির ক্ষেত্রে এগুলো সম্ভব। ভেক্টর রাশি, দুটোই তো ভেক্টর রাশি, এক জাতীয় রাশি শুধু হলে হবে না, সমান রাশি হতে পারে, একই রাশি হবে। মানে একটা যদি সরণ হয়, অন্যটাও সরণ হবে, একটা যদি বল হয়, অন্যটাও বল হবে, একটা যদি বেগ হয়, অন্যটাও বেগ হবে। এই সমস্ত ক্ষেত্রে ভেক্টরের যোগ বিয়োগ নিয়ম চলে এবং তাদের এরকম বিভাজন করা সম্ভব হয়। একটা ভেক্টরকে বিভাজন করে আমি বল আর একটা বেগ এরকম পাওয়া সম্ভব নয়। অর্থাৎ যোগ বিয়োগ এবং বিভাজন, এই তিনটে যে প্রক্রিয়া করলাম, জানবে এই তিনটে প্রক্রিয়া কেবলমাত্র ভেক্টরের মধ্যে সীমাবদ্ধ। এই পর্যন্ত আমরা জানলাম, এবং ভেক্টর বিভাজনটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমাদের অনেকগুলো হয়তো আরও আলোচনা ছিল, আমরা অনেকবার ভিডিওটা করার চেষ্টা করেছি, কিন্তু ভিডিওর যান্ত্রিক গোলযোগের জন্য ভিডিওটা ভালোভাবে হয়নি। যাকে এইগুলো যদি কনসেপ্ট করতে পারো ঠিকঠাক করে, তাহলে তোমরা অনেক প্রবলেম সলভ করতে পারবে, এবং ভবিষ্যতে সেগুলো ডিনামিক্স এবং স্ট্যাটিক্স অর্থাৎ চলবিজ্ঞান এবং স্থিতিবিজ্ঞান, দুটো বিজ্ঞানে এগুলোকে কাজে লাগানো যাবে।